জয় হিন্দ। দেখো, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটার নাম হচ্ছে নাম্বার সিস্টেম। ম্যাথের একদম বেসিক একটা চ্যাপ্টার। আর সমস্ত যত তোমার কম্পিটিশনের যত পরীক্ষা আছে, সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আর স্টেট গভর্নমেন্ট হোক, নাম্বার সিস্টেমটা থেকে প্রায় 3টা থেকে 4টা প্রশ্ন প্রত্যেক পরীক্ষাতে তোমাদের আছে। আর খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো আমরা এই চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে শিখবো, ঠিক আছে? এটা আমরা বেসিক জানবো, বেসিক কীভাবে করতে হয়, তার পরীক্ষার হলে কী করে 2-3 সেকেন্ডে অ্যান্সার বার করতে হয় সেটাও আমরা শিখবো। তো চলো, সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো, যদি আমরা বলি নাম্বার, নাম্বার কি? বাংলায় নাম্বারকে সংখ্যা বলা হয়। নাম্বার হচ্ছে এমন একটা, মানে কি বলবো, এমন একটা অপারেশান যেটার মাধ্যমে আমরা কি যে কোনো সংখ্যাকে গুনতে পারি, ঠিক আছে? যেমন যদি আমরা বলি এক, কি এক হচ্ছে একটা নাম্বার, 2 একটা নাম্বার, √4 একটা নাম্বার, -3 একটা নাম্বার, 22/7 একটা নাম্বার, ঠিক আছে? মানে যা যা গুনতে পারি সব। তারপর কিছু নাম্বার হয়। এবার সংখ্যা 2 রকম হয়, ঠিক আছে? মানে বুঝতে পারলে তো সংখ্যা কি, যেগুলো আমরা গুনতে পারি সেটাই সংখ্যা। তো এবার গোনার মধ্যেও অনেক রকম ভাগ করা আছে, ঠিক আছে? কি প্রথম যে ভাগটা হচ্ছে, সংখ্যাকে আমরা 2 ভাবে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা বাস্তব সংখ্যা, আর একটাকে আমরা বলি কাল্পনিক সংখ্যা, ঠিক আছে? একদম বেসিক থেকে বলছি, একদম 0 থেকে, তারপর আমরা ধীরে 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 হাই লেভেলের কোশ্চেন করবো, ঠিক আছে? দেখো, বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যার মধ্যে পার্থক্য কী? বাস্তব সংখ্যা আমাদের গোনার কাজে আসে, কিন্তু কাল্পনিক সংখ্যা আমাদের গোনার কাজে আসে না, ঠিক আছে? কাল্পনিক সংখ্যাকে আমরা আয়োটা দিয়ে রিপ্রেজেন্ট করি, IOTA, আয়োটা। এটাকে এইভাবে লেখা হয়। এর চিহ্ন হচ্ছে কি, চিহ্ন আই দিয়ে দেখানো হয়। মানে তুমি কোনো সংখ্যাকে আয়োটা কীভাবে লিখবা, আয়োটা 6, এটা হচ্ছে একটা কাল্পনিক নম্বর। আয়োটা 5, এটা হচ্ছে একটা কাল্পনিক নম্বর। এটা আমাদের গণনার কোনো কাজে আসে না, কিন্তু হ্যাঁ, বড় বড় বিজ্ঞানীরা এইসব জিনিস নিয়ে কাজ করে। আর কাল্পনিক সংখ্যা কি আমাদের পড়তেও হবে না, কারণ কাল্পনিক সংখ্যা আমাদের সিলেবাসেও নেই। আমাদের যেটা মেনলি পড়তে হবে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে যদি আমরা বলি, ইংরেজিতে কী বলে বাস্তব সংখ্যাকে? বলে রিয়েল নাম্বার, ঠিক আছে? রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বারকেও আমরা 2 রকমভাবে ভাগ করি। একটাকে আমরা বলি মূলদ সংখ্যা, ঠিক আছে? একটাকে আমরা বলি মূলদ সংখ্যা, একটাকে বলি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে ইংরেজিতে বলে রেশনাল নাম্বার, অমূলদ সংখ্যাকে আমরা বলি ইরেশনাল নাম্বার। মূলদ সংখ্যাকে কী বলি? রেশনাল নাম্বার। অমূলদ সংখ্যাকে আমরা বলি ইরেশনাল নাম্বার। দেখো, এই মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার একটা মানে চ্যাপ্টারই আছে, নাম্বার সিস্টেমেই আছে, একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যাকে খুব ভালোভাবে শিখবো, ঠিক আছে? কিন্তু বেসিক তুমি জেনে নাও কী কী মানে নর্মালি এসব হয়। মূলদ সংখ্যা কি? এমন সংখ্যা যেটাকে তুমি P/Qর ফর্মে লিখতে পারবা। P/Qর ফর্মে লেখা সেন্স হচ্ছে লব, হর, এই সেন্সে তুমি লিখতে পারবা, ঠিক আছে? এটাকে কিন্তু তুমি দেখো, কোনো সময় হর কিন্তু শূন্য হয় না, এটা তোমরা জানো তো? মানে P/0 হবে না, তাহলে কি হবে? সংখ্যাটা ইনফিনিটিতে চলে যাবে, আর ইনফিনিট হয়ে গেলে এটা হয়ে যাবে কি, অমূলদ সংখ্যা। তার মানে আমরা অমূলদ সংখ্যা, প্রথম অমূলদ সংখ্যা কী পেলাম? যে ইনফিনিটি হচ্ছে একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে? দ্বিতীয় যেটা জানার বিষয় আছে, যে অমূলদ সংখ্যা কী কী আছে। অমূলদ সংখ্যা হচ্ছে 2/3কে আমরা অমূলদ সংখ্যা বলতে পারি। আচ্ছা, তোমরা বলো, 4কে কি আমরা অমূলদ সংখ্যা বলতে পারি, মানে মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার বলতে পারি? 4কে কি বলবো, রেশনাল নাম্বার না ইরেশনাল নাম্বার? বলো। দেখো, 4কে আমরা বলবো রেশনাল নাম্বার, মানে মূলদ সংখ্যা। কেন? তোমরা বলবো স্যার 4 তো P/Qর ফর্মে নাই, তাহলে কেন আমরা এটাকে মূলদ সংখ্যা বলবো? দেখো, 4কে আমরা এইভাবে লিখতে পারি 4/1, এটার মানেও তো 4। তো এটা কি হয়ে গেল? P, এটা হয়ে গেল Q, তাই তো? আমরা 4কে 4/1 দিয়ে লিখতেই পারি। তো 4 হয়ে গেল একটা কি, মূলদ সংখ্যা। এবার তুমি যদি বলো, দেখো আমি তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি, যদি বলো যে বলো √64, এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? √64 কি? দেখো, √64ও হচ্ছে একটা মূলদ সংখ্যা। কেন? √64কে আমরা যদি রুট থেকে বার করি, কি আসবে? 8। এই 8কে আমরা কী P/Qর ফর্মে কী করে লিখব? 8/1। তার মানে এটা কি? এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। আচ্ছা, তুমি বলো তো, যদি আমরা √17 দিই, এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? দেখো, এটা যদি আমরা বলি, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। কেন? কারণ √17কে আমরা
মানে নর্মাল নাম্বারের আওতায় আনতে পারবো না। √17কে আমাদেরকে √17 করতে হবে, বা যদি √17কে আমরা ভাঙি তো পয়েন্টে আনসার চলে আসবে, কিছু একটা পয়েন্টে একটা আসবে, ঠিক আছে, 4 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। তার মানে কি, এটাকে তুমি পুরোপুরি ভাগ যাচ্ছে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, এই সংখ্যাটা মানে কি বলবো, পূর্ণবর্গ হচ্ছে না, এটা কি হচ্ছে, অপূর্ণবর্গ হচ্ছে, অপূর্ণবর্গ। পূর্ণবর্গ কি, পূর্ণবর্গ যেমন তোমার 64 হয়ে গেল পূর্ণবর্গ। পূর্ণবর্গ মানে কি, যার আমরা বর্গমূল বার করতে পারি সেটাকে বলে পূর্ণবর্গ। কিন্তু √3 এটার তুমি মানে বর্গমূল বার করতে পারবে না, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে একটা অমূলদ সংখ্যা। তার মানে কি, √64 এটা একটা মূলদ সংখ্যা, √17 একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কেন, কারণ এটাকে হচ্ছে তুমি মানে আন্ডার রুট করতে পারবে না, ঠিক আছে, মানে রুট থেকে তুমি বের করতে পারবে না, বর্গমূল থেকে বর্গ প্রকাশ করতে পারবে। তার মানে আমরা দ্বিতীয় পয়েন্ট কী জানলাম, দ্বিতীয় জিনিস যেটা আমরা জানলাম যে প্রথম সংখ্যা আমরা পেয়ে গেছিলাম অমূলদ সংখ্যার পাই, দ্বিতীয় সংখ্যা পেলাম যে অপূর্ণ সংখ্যা, অপূর্ণ সংখ্যা। ব্যাস, এই দুটো সংখ্যা ছাড়া, ইনফিনিটি আর অপূর্ণ সংখ্যা, এই সংখ্যা আর একটা সংখ্যা কি, যে সংখ্যাকে ভাগ দেওয়া যায় না। ভাগ অনেক ক্ষেত্রে মূলদ সংখ্যারও অনেক জিনিস আছে, যেমন 1.3কে তুমি এটাকে তুমি ভাগ দিয়ে শেষ করতে পারবে না, কিন্তু 1.3 কি একটা হচ্ছে মূলদ সংখ্যা। তো বেসিক্যালি যেটা হলো যে মূলদ সংখ্যা কি হবে, যে সংখ্যা অপূর্ণ বর্গ হবে। অপূর্ণ বর্গ মানে কি, যেটার কোনো রুট মানে স্কোয়ার রুট থেকে নর্মাল বর্গতে প্রকাশ, মানে নর্মাল নাম্বারে প্রকাশ করা যাবে না, ঠিক আছে। তো দেখো আমরা কি জানলাম, আমরা জানলাম এতক্ষণ বাস্তব সংখ্যা কাকে বলে সেটা সম্বন্ধে জানলাম। বাস্তব সংখ্যা যে 2 প্রকার হয় সেটা আমরা জানলাম, একটা হলো বাস্তবিক সংখ্যা, একটা হলো কাল্পনিক সংখ্যা। এবার কাল্পনিক সংখ্যাকে আমরা জানতে পারলাম যে কাল্পনিক সংখ্যাকে আয়োটা দিয়ে দেখানো হয়, আয়োটা 5, আয়োটা 6, আয়োটা n। n মানে কি, তুমি 100, 200, 300, 400 যত সংখ্যা সব তার আগে যদি আয়োটা লিখে দাও সেটা হয়ে যাবে কাল্পনিক সংখ্যা। তারপরে আমরা জানলাম বাস্তবিক সংখ্যা 2 রকমের হয়, একটা হচ্ছে অমূলদ সংখ্যা, একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি হয়, p/q ফর্মে লেখা যায়, ঠিক আছে, আর এটাকে কিউ কোনো সময় শূন্য হবে না। কিন্তু অমূলদ সংখ্যাকে আমরা p/q ফর্মে লিখতে পারবো না। এটা কি হবে, অমূলদ সংখ্যা বললাম, ইনফিনিটি একটা অমূলদ সংখ্যা হবে, অপূর্ণবর্গ একটা অমূলদ সংখ্যা হবে। তুমি যদি বলো পাই কি, বলো তো পাই কি, পাই একটা অমূলদ সংখ্যা, কারণ পায়ের ভ্যালু কি 3.141627 ডট 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 মানে চলতে থাকবে। কিন্তু পাইকে তুমি এই চিহ্নটাকে তুমি যদি মানে সংখ্যায় পরিবর্তন করো তাহলে তোমার চলে আসবে 22/7, ঠিক আছে। 22/7 কি একটা, এটা তো একটা p/qর ফর্মে লেখা আছে, তার মানে এটা হয়ে গেল কি একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। এবার তুমি তখন নেক্সট পয়েন্ট যদি তোমাকে বলি, মূলদ সংখ্যাতে আমরা কী বললাম, 2-এর 3, 4-এর 5, 6-এর 1, 22/7, √49 মানে পূর্ণবর্গ যেসব সংখ্যা সেগুলো, -3, 3, 0, 0.34 মাথায় বার, এগুলো সব মূলদ সংখ্যা। পাই, 5/0, ইনফিনিটি, যেগুলো মানে অপূর্ণবর্গ সংখ্যা সেগুলো সব হচ্ছে অমূলদ সংখ্যা, ঠিক আছে। এবার তুমি চলে আসো মূলদ সংখ্যা। দেখো মূলদ সংখ্যাও 2 রকম হয়, একটা হয় পূর্ণ সংখ্যা যাকে ইংরেজিতে বলা হয় ইন্টিজার, একটা বলা হয় ভগ্নাংশ, ভগ্নাংশকে বলা হয় ফ্র্যাকশন। যখন আমরা ভগ্নাংশ পড়বো, ভগ্নাংশ একটা চ্যাপ্টারই আছে, সেখানে আমরা ভগ্নাংশকে পুরো ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। ভগ্নাংশ মানে তুমি জেনে নাও যা মূলদ সংখ্যা সেটার অনেকটাকেই মানে মূলদ সংখ্যা যেগুলো p/qর ফর্মে থাকে সেগুলোকে ভগ্নাংশ বলে, ঠিক আছে। যখন এটা ভগ্নাংশ পড়বো তখন এটা আপনারা খুব সুন্দরভাবে আলোচনা করব। তো আপাতত ইন্টিজারের সম্বন্ধে আলোচনা করছি। ইন্টিজারকে আমরা পূর্ণ সংখ্যা বলি। পূর্ণ সংখ্যা 3 রকমের হয়, একটা ঋণাত্মক, শূন্য, ধনাত্মক। ঋণাত্মককে আমরা নেগেটিভ বলি, ঠিক আছে। ইংরেজিতে ঋণাত্মককে আমরা কি নেগেটিভ সংখ্যা বলি, ধনাত্মককে আমরা কি পজিটিভ সংখ্যা বলি। আর জিরো তো জিরো হয়, মানে জিরোর এই সাইডে কি পজিটিভ, এই সাইডে হচ্ছে নেগেটিভ, মানে 0, 1, 2, 3, 4, আবার জিরো যদি পিছনে যাও -9, -8, -7 এরকম চলতে থাকে। তো এই হচ্ছে পজিটিভ আর নেগেটিভ সংখ্যার মধ্যে অন্তর, ঠিক আছে। এবার তুমি যদি বলো নেগেটিভ সংখ্যা বুঝতে পারলো তো, -1, -2, -3। পজিটিভ সংখ্যা কি 1, 2, 3 এরকম চলতে থাকবে। দেখো পজিটিভ সংখ্যাকেই আমরা প্রাকৃতিক সংখ্যা বলি। প্রাকৃতিক সংখ্যা কাকে বলে, ন্যাচুরাল নাম্বার, ঠিক আছে। প্রাকৃতিক সংখ্যা বা এটাকে স্বাভাবিক সংখ্যা বলে, অনেকে এটা প্রকৃত সংখ্যা বলে, ঠিক আছে।
তো এটাকে আমরা প্রাকৃতিক সংখ্যা বলি। এবার প্রাকৃতিক সংখ্যা কি মানে পজিটিভ সংখ্যাকে আমরা প্রাকৃতিক সংখ্যা বলি। এবার কি প্রাকৃতিক সংখ্যা দুই রকম হয়, একটা মৌলিক সংখ্যা, একটা যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি, যেটা এমন সংখ্যা যাকে এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ, মানে সেই সংখ্যাটিতেই ভাগ করা যায়, তাকে হচ্ছে মৌলিক সংখ্যা বলে। তো মৌলিক সংখ্যাকে কি বলে, তুমি অভাজ্য সংখ্যাও বলতে পারো, ইংরেজিতে এটাকে প্রাইম নাম্বার বলে। আমরা মৌলিক সংখ্যা সম্বন্ধে পরে আলোচনা করব, পুরো ডিটেলসে আলোচনা করব। তারপর যৌগিক সংখ্যা মানে কি, যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে আমরা মানে ভাজ্য সংখ্যা তুমি বলতে পারো, ঠিক আছে। এটাকেও আমরা পরে আলোচনা করবো। তো আপাতত আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আরেকটা বিষয় দেখো, প্রাকৃতিক সংখ্যা কি হয়, প্রাকৃতিক সংখ্যা এক থেকে শুরু হয়, চলতে থাকে একদম এত দূর অবধি চলতে থাকবে যেখানে তুমি কল্পনাও করতে পারবে না, ঠিক আছে। কিন্তু যদি তুমি জিরো আর পজিটিভ সংখ্যাকে তুমি যদি মিশিয়ে দাও, কি না, যদি জিরো আর পজিটিভ সংখ্যাকে মিশিয়ে দাও, তাহলে তোমার তৈরি হবে কি, হোল নাম্বার। হোল নাম্বার, হোল নাম্বারকে বলা হয় অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কি, এমন সংখ্যার একটা গ্রুপ যা দিয়ে তুমি যে কোনো সংখ্যা তৈরি করতে পারবে। তাহলে অখণ্ড সংখ্যা কত হবে, 0 থেকে 1 2 3 4 করতে করতে তুমি 9 অবধি, কারণ এই 0 থেকে 9 অবধি তুমি যাও, এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 এটা দিয়ে তোমরা যে কোনো সংখ্যা তৈরি করতে পারবা। তা সেটাকে আমরা অখণ্ড সংখ্যা কি, অখণ্ড সংখ্যা 0 এবং পজিটিভ সংখ্যার মানে যে সংমিশ্রণে তৈরি হওয়া যে গ্রুপ, সেই গ্রুপকে অখণ্ড সংখ্যা বলি। অখণ্ড সংখ্যার মধ্যে মোট সংখ্যার পরিমাণ হচ্ছে 10টা, কত থেকে, 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 10টা নাম্বার। তারপর আমরা জানলাম কি পজিটিভ সংখ্যা, মানে তো পজিটিভ সংখ্যাকে আমরা একটা কথাই বলি যে প্রাকৃতিক সংখ্যা। প্রাকৃতিক সংখ্যা কি হয়, দুই রকমভাবে ভাগ করা যায়, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। তো এখন আমরা প্রাকৃতিক সংখ্যা সম্বন্ধে পড়বো, ঠিক আছে। চলো দেখো, প্রাকৃতিক সংখ্যা কি, প্রাকৃতিক সংখ্যা এটাকে স্বাভাবিক সংখ্যাও বলে, ঠিক আছে। স্বাভাবিক সংখ্যা, এটাকে তোমরা প্রকৃত সংখ্যাও বলতে পারো। প্রকৃত সংখ্যা, পরীক্ষাতে এগুলো সব দেওয়া থাকে, মানে কোনো সময় প্রাকৃতিক সংখ্যা দিয়ে দিব তার মানেও ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা দিয়ে দিব তাও ন্যাচারাল নাম্বার, যদি প্রকৃত সংখ্যা দিয়ে দেয় তাও এই ন্যাচারাল নাম্বার সম্বন্ধেই বলছে। তো প্রাকৃতিক সংখ্যাকে যদি আমরা বলি, সেটা কি, গোনা যায় এমন শব্দকে, এমন সংখ্যাকেই, মানে যা গোনা যায় আর কি, ঠিক আছে, যা গোনা যায় সেটাই হচ্ছে প্রাকৃতিক সংখ্যা। প্রাকৃতিক সংখ্যাকে আমরা এন দিয়ে চিহ্নিত করতে পারি, ঠিক আছে। অনেক সময় প্রাকৃতিক সংখ্যার ফর্মুলা হয়, তো সেই জায়গায় আমরা এনকে ব্যবহার করি, ঠিক আছে। মানে প্রাকৃতিক সংখ্যা তো আর লেখা যায় না এত বড় সংখ্যা, তাই আমরা ছোট্ট করে যেমন ক্যালসিয়ামকে আমরা সিএ লিখি, তো ক্যালসিয়াম সব জায়গায় লেখা যায় না, তার বদলে আমরা সিএ লিখি। সেরকম প্রাকৃতিক সংখ্যা সব জায়গায় লেখা যায় না, তারা যার জন্য আমরা এন ব্যবহার করি, ঠিক আছে। তো প্রাকৃতিক সংখ্যা কি, যা গোনা যায়, মানে 1 থেকে শুরু করে একদম যত দূর চলছে, মানে যত দূর চালাতে পারো, মানে তুমি যখন যেখানে শেষ হয়ে যাবে তারপরেও যতগুলো সংখ্যা থাকবে তাকে প্রাকৃতিক সংখ্যা বলে। কিন্তু তুমি ধরো তোমার কাছে 10টা পেন আছে, আর তুমি আমাকে 10টা পেন দিয়ে দিলে, তো তোমার কাছে এখন কটা পেন থাকলো, 0টা। তো তুমি আমাকে বলবা যে আমার কাছে এখন 0টা পেন আছে, তুমি আমাকে কি বলবা, যে না আমার কাছে কোনো পেন নেই, আমাকে 10টা পেন ছিল, আমি সবটাই তোমাকে দিয়ে দিলাম, তার মানে আমার কাছে কোনো পেন নেই। তার মানে কি, আমরা জিরোকে গুনতে পারি না, ঠিক আছে। তার মানে জিরো কি, জিরো একটা প্রাকৃতিক সংখ্যা নয়। জিরো কি প্রাকৃতিক সংখ্যা নয়। তাহলে প্রাকৃতিক সংখ্যা শুরু কোথায় থেকে হচ্ছে, 1 থেকে শুরু করে একদম ইনফিনিটি অবধি, ঠিক আছে। দেখো প্রাকৃতিক সংখ্যার আর কী কী জিনিস হয়, প্রাকৃতিক সংখ্যার কিছু নিয়ম আছে, মানে সেই নিয়মগুলো তোমরা যদি জেনে যাও কি না, তোমরা মানে পুরো নাম্বার সিস্টেম না, পুরো ম্যাথটাকে তোমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারবে, ঠিক আছে। তো সেরকমই যদি কিছু কিছু নিয়ম আমি তোমাকে বলি, বেসিক্যালি যেই 4-5টা নিয়ম থেকে আমাদের মেনলি পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি, তুমি ধরো 4টা লাগাতার প্রাকৃতিক সংখ্যা, ঠিক আছে, এ বি সি ডি, এই 4টা লাগাতার প্রাকৃতিক সংখ্যা আছে। এই 4টা লাগাতার প্রাকৃতিক সংখ্যাকে তুমি যদি 24 দিয়ে ভাগ করো, তাহলে সংখ্যাটা কি পুরোপুরি কেটে যাবে। পুরোপুরি কেটে যাওয়ার মানে কি, এর কোনো ভগ্নাংশ মানে ভাগশেষ থাকবে না, ঠিক আছে, ভাগশেষ থাকবে না। সে আমি তোমাকে কেমন বলতে পারি, যদি আমি তোমাকে বলি ধরো 7 8 9 10, ঠিক আছে,
যদি এটা বলি, তো প্রশ্ন দেওয়া থাকবে এই সংখ্যাটাকে এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে কাটলে তার কোনো ভাগশেষ পাওয়া যাবে না। অপশান ধরে তো আমাকে দিয়ে দিলাম 21, 22, 23, 33 আর 24। তো তুমি ধরো এখানে তুমি যদি এটাকে তুমি যদি না জানো, আজকে যে তুমি যেটা জানলা যে কোনো লাগাতার মানে ক্রমাগত প্রাকৃতিক সংখ্যার গুণফলকে যদি 24 দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটা পুরোপুরিভাবে কেটে যাবে। আর না হলে কি, তুমি যদি না জানতা তাহলে তুমি সবটাকে সংখ্যাকে গুণ করতা, গুণ করার পর এই অপশান দিয়ে চেক করতা, যেটা দিয়ে কাটতো সেটা অ্যান্সার মাত্র। মানে একটা লম্বা চওড়া 2-3 থেকে 3 মিনিটের প্রসেস আছে, কিন্তু সেই 2-3 থেকে 3 মিনিটকে তুমি 2 সেকেন্ডে কীভাবে করবা, তুমি জেনে নাও যে 24 দিয়ে তোমাকে ভাগ করতে হয়, তাহলে অ্যান্সার কী হবে 24। ঠিক আছে, সেরকমই তোমাকে যদি আমি তোমাকে দিই একটা প্রশ্ন, যে ধরো 392, 393, 394 ইন্টু 395 এমন কোন সংখ্যা আছে যেই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটা পুরোপুরিভাবে কেটে যাবে বা ভাগশেষ ভাগশেষ 0 থাকবে। তো তোমরা কি 1 সেকেন্ডে বলবো স্যার 24 দিয়ে যদি আমি কাটি তাহলে সংখ্যাটা পুরোপুরি কেটে যাবে। ঠিক আছে, সেরকম তোমাকে আমি যদি বলি যে ধরো একটা সংখ্যা আছে a ইন্টু a+1 ইন্টু a+2 ইন্টু a+3। ঠিক আছে, এই ধরো 4টা সংখ্যা আছে, 1, 2, 3, 4। পরীক্ষায় তোমাকে এইভাবেও দিতে পারে a ইন্টু a+1 ইন্টু a+2 ইন্টু a+3। তুমি ভাববে যে এটাকে কীভাবে করবো, কিন্তু তুমি দেখো এর মান যদি তুমি 1 রাখো, তার মানে কি এটা হয়ে যাচ্ছে 1, a+1 1 1 কত 2, এটা কত হয়ে যাচ্ছে 1 আর 2 এর 3, 1 আর 3 এর 4। মানে তুমি দেখো লাগাতার একটা প্রাকৃতিক সংখ্যা পেয়ে যাচ্ছ 1, 2, 3, 4। এটাকে তুমি যদি 24 দিয়ে ভাগ করো তাহলে তোমার ভাগশেষ কত থাকবে 0। তার মানে পরীক্ষায় তোমাদের এর জায়গায় যদি এক্স দিয়ে দেয়, সি দিয়ে দেয়, এম দিয়ে দেয়, যাই দিয়ে দেয়, মানে তুমি দেখবা 4টা আমার লাগাতার প্রাকৃতিক সংখ্যা আছে, তো এই সংখ্যাটাকে আমরা 24 দিয়ে যে কোনোভাবে ভাগ করতে মানে পুরোপুরিভাবে ভাগ করতে পারবো। ঠিক আছে, দ্বিতীয় যদি আমি তোমাকে বলি, দ্বিতীয় নম্বর পয়েন্ট যদি তোমাকে বলি, দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে তুমি যদি লাগাতার দুটো প্রাকৃতিক সংখ্যাকে গুণ করো। ঠিক আছে, প্রাকৃতিক সংখ্যা মানে ধরো তুমি 7 ইন্টু 8কে তুমি গুণ করলা। তোমার এর নিয়মটা হচ্ছে কি, তুমি লাগাতার দুটো প্রাকৃতিক সংখ্যাকে গুণ করো এবং গুণফলের সাথে বড় সংখ্যাটাকে যোগ করো। ঠিক আছে, বড় সংখ্যাটা যদি যোগ করো তাহলে তোমার যেটা ফলাফল আসবে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা কি বললাম, যেটাকে তুমি মানে যার বর্গমূল করলে একটা তুমি পূর্ণ সংখ্যা পাবা। তো 64 তুমি যদি বর্গমূল করো তুমি দেখো 8 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তার মানে কি লাগাতার দুটো প্রাকৃতিক সংখ্যার গুণফলের সাথে যদি বড় সংখ্যাটা যোগ করা হয় তাহলে পরিণাম একটা পূর্ণবর্গ সংখ্যা হয়। যদি তোমাকে বলি যে ধরো 4 ইন্টু 5, 4 5 কত হয় 20। লাগাতার দুটো প্রাকৃতিক সংখ্যা, বড় সংখ্যাটাকে আমি যোগ করব, যোগ করার পর যেটা পরিণাম আসছে সেটা হচ্ছে 25। আর 25 কি একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ কি 25কে যদি আমরা মানে আন্ডার রুট করি তাহলে যে সংখ্যাটা বেরোবে সেটা হচ্ছে 5। আর পূর্ণবর্গ সংখ্যা মানে কি, যে সংখ্যার বর্গমূল করা যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। উদাহরণের জন্য যদি 9, 16, 25, 36, 64, 49, 121 এগুলো সব পূর্ণবর্গ সংখ্যা, কারণ এগুলোকে তুমি যদি ভাগ করো 3, 4, 5 এরকম চলে আসবে। ঠিক আছে, নেক্সট যদি তোমাকে একটা বলি যে ধরো যদি এরকম একটা প্রশ্ন দিলাম যে ধরো 3442 ইন্টু 3443, যদি এই সংখ্যাটা আছে, যদি আমার প্রশ্ন আসে যে এই সংখ্যাটার সাথে নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করলে পরিণাম একটি পূর্ণবর্গ সংখ্যা আসবে, তো তুমি কি করবা, যে ধরো এই যে আছে কি না, এটা কি লাগাতার 3442, 3443 লাগাতার দুটো প্রাকৃতিক সংখ্যা। তো নিয়ম কি তোমায় কি বললাম, যে লাগাতার দুটো প্রাকৃতিক সংখ্যার গুণফলের সাথে যদি আমরা বড় সংখ্যাটা যোগ করি তাহলে পরিণাম কী হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাই আমি তোমাকে বললাম। তার মানে অ্যান্সারে যদি তোমার দেখবো 3, 4, 4, 3 কোথায় আছে, যে অপশানে থাকবে সেটা তুমি মেরে দেবো। তো এটা তোমার করতে কতক্ষণ সময় লাগবে, 2 থেকে 3 সেকেন্ড, এতটাও লাগার কথা না। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো কী পড়লাম আমরা এতক্ষণ, যে দুটো সংখ্যা পড়লাম, দেখো যে দুটো নিয়ম আমরা পড়লাম, যে যদি লাগাতার 4টা সংখ্যাকে
ঠিক আছে, যে দুটো পয়েন্ট পড়লাম, যদি লাগাতার চারটি প্রাকৃতিক সংখ্যার গুণফলকে 24 দিয়ে ভাগ করলে সেটি পুরোপুরিভাবে কেটে যায়। ঠিক আছে, দ্বিতীয় পয়েন্ট আমরা পড়লাম, যদি লাগাতার দুটো প্রাকৃতিক সংখ্যার গুণফলের সাথে বড় সংখ্যাটাকে আমরা যোগ করি, তাহলে পরিণাম কি আসবে? একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে। পূর্ণবর্গ সংখ্যা আমরা কি বললাম? এমন সংখ্যা যেটা আন্ডার রুট করলে একটা নর্মাল সংখ্যা প্রাপ্ত হয়, যেমন কি 9, 25, 16, 36, 144, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কারণ কি, এগুলোকে যদি আমরা আন্ডার রুট করি তাহলে একটা নর্মাল সাধারণ সংখ্যা প্রাপ্ত হয়ে যাবে। তারপরে 3 নম্বর, দুটো পয়েন্ট বললাম, এবার 3 নম্বর পয়েন্ট দেখো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আমরা লাগাতার দুটো প্রাকৃতিক সংখ্যা থাকে, আগেরটা কি বললাম, 11 × 12, দুটো লাগাতার দুটো প্রাকৃতিক সংখ্যা, বড় সংখ্যা যোগ করছিলাম তো একটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছিলাম। কিন্তু এক্ষেত্রে কি হবে, ছোট সংখ্যাকে যদি আমরা বিয়োগ করি, লাগাতার দুটো প্রাকৃতিক সংখ্যার গুণফলের সাথে যদি আমরা ছোট সংখ্যাটাকে বিয়োগ করি, তাহলে যেটা ফলাফল আসবে সেটাও একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে। কেমন? যদি ধরো 11 আর 12 যদি করি, 11 12 কত? 132। এখান থেকে যদি আমরা 11 বাদ দিই, কত আসবে? 2 থেকে 1 বাদ দিলে 1, 3 থেকে 1 বাদ দিলে 2, 1 থেকে এখানে 1 নেমে গেল, 121। 121 কার বর্গমূল? 121 হচ্ছে 11-র স্কোয়ার। তার মানে কি 121 একটা পূর্ণবর্গ সংখ্যা। দ্বিতীয় যদি আমরা বলি যে ধরো 9 × 10 কত হয়? 90। দুটো লাগাতার প্রাকৃতিক সংখ্যার গুণফলের সাথে যদি ছোট সংখ্যাকে বিয়োগ করা হয়, তাহলে যে পরিণাম আসবে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে। 81 যদি আমরা বর্গমূল করি তাহলে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে 9। ঠিক আছে, নেক্সট যদি আমি তোমাকে বলি, ধরো দুটো লাগাতার প্রাকৃতিক সংখ্যা আছে, এমন সংখ্যা দিয়ে দিল, ধরো দিয়ে দিল হচ্ছে 45 × 46। দুটো লাগাতার প্রাকৃতিক সংখ্যা আছে, এর মধ্যে এমন কোন সংখ্যা বিয়োগ করব যাতে পরিণাম একটা পূর্ণবর্গ সংখ্যা হয়? তাহলে তোমার অ্যান্সার কত সেকেন্ড লাগবে এবার আসতে? 1 সেকেন্ড। অপশানে যেয়ে দেবো 45, খাটাস করে মেরে দেওয়া, তোমার 1 নাম্বার শিওর। ঠিক আছে, এবার যদি তোমার 4 নাম্বার পয়েন্ট বলি, 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, তুমি ধরো লাগাতার 4টা প্রাকৃতিক সংখ্যাকে যোগ করলা। ঠিক আছে, ধরো 1 × 2 × 3 × 4, লাগাতার 4টা প্রাকৃতিক সংখ্যা। লাগাতার 4টা প্রাকৃতিক সংখ্যার গুণফলের সাথে যদি তুমি 1 যোগ করো, তাহলে যেটা পরিণাম আসবে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা আসবে। পূর্ণবর্গ সংখ্যা আমি তোমাকে এখনই বললাম, এমন সংখ্যা যেগুলোকে তুমি আন্ডার রুট থেকে যদি বের করো একটা সাধারণ সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, যেমন এটাকে তুমি ধরো 4 × 3 = 12, 12 × 2 = 24, 24 আর 24 × 1 = 24, 24 হলো প্লাস 1, প্লাস যদি 1 করি কত হচ্ছে? 25। 25 কি একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ কি 25-এর যদি আমরা আন্ডার রুট করি কত পাবো? 5। ঠিক আছে, নেক্সট যদি আমরা বলি, ধরো 5 × 6 × 7 × 8। ঠিক আছে, লাগাতার প্রাকৃতিক সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি, কত হলো? 5 × 6 = 30, 30 7 210, 210 আর 8 হচ্ছে 8 × 8 আর 2 × 16, 1 6 8 0 প্লাস 1, প্লাস 1 যোগ করলাম, কত হলো? 1 6 8 1। এটা কার বর্গমূল? এটা যদি আমরা আন্ডার রুট করি পেয়ে যাবো হচ্ছে আমরা 41। তার মানে কি 1681 একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তো এই 4টা পয়েন্ট আমরা শিখলাম। প্রথম পয়েন্ট আমরা শিখলাম যে লাগাতার 4টা প্রাকৃতিক সংখ্যার গুণফলকে 24 দিয়ে পুরোপুরিভাবে ভাগ করা যাবে। তারপর আমরা শিখলাম যে দুটো লাগাতার প্রাকৃতিক সংখ্যার গুণফলের সাথে যদি বড় সংখ্যা যদি যোগ করা হয়, তাহলে সংখ্যাটি কী হবে? একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দ্বিতীয় আমরা শিখলাম লাগাতার দুটো প্রাকৃতিক সংখ্যার গুণফলের সাথে যদি ছোট সংখ্যাকে বিয়োগ করা হয় তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা প্রাপ্ত হবে। তারপরে আমরা 4 নম্বরে শিখলাম কি, যদি লাগাতার 4টা প্রাকৃতিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করা হয় তাহলে যে পরিণাম আসবে সেটাও কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। এই আমরা 4টা জিনিস শিখলাম। তো দেখো কি বলা আছে, দেখো প্রাকৃতিক সংখ্যা কী লেখা আছে, গণনা করা যায় এমন সংখ্যাগুলিকে প্রাকৃতিক সংখ্যা বলা হয়। যেমন কি 1 2 3 4 n অবধি,
যেটা তোমাকে বললাম। প্রাকৃতিক সংখ্যা কী হয়, এন দ্বারা চিহ্নিত করা হয়। প্রাকৃতিক সংখ্যার আমরা 4টা নিয়ম তোমাকে বললাম। প্রথম নিয়ম বললাম যে যদি 4টা লাগাতার প্রাকৃতিক সংখ্যার গুণফলকে তুমি 24 দিয়ে পুরোপুরি ভাগ করতে পারবা, ঠিক আছে। দ্বিতীয় পয়েন্ট আমি তোমাকে যেটা নিয়ম বললাম যে দুটো লাগাতার প্রাকৃতিক সংখ্যার গুণফলের সাথে যদি বড় সংখ্যাকে যোগ করো, তাহলে কী হয়, পরিণাম একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 3 নম্বর পয়েন্ট আমি তোমাকে বললাম যে দুটো লাগাতার প্রাকৃতিক সংখ্যার গুণফলের সাথে যদি ছোট সংখ্যাকে বিয়োগ করো তাহলে পরিণাম কী হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপরের পয়েন্ট আমি তোমাকে বললাম যে 4টা লাগাতার প্রাকৃতিক সংখ্যার গুণফলের সাথে যদি 1 যোগ করা হয় তাহলে কী হয়, পরিণাম একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ছিল তোমাদের আজকে থিওরি। এবার দেখো পরীক্ষায় এইটুকু পোর্শন থেকে কীরকম ধরনের প্রশ্ন আসে। দেখো প্রথম প্রশ্ন যদি আমি বলি, দেখো এই প্রশ্নটা আরআরবি এনটিপিসি 2016-তে এসেছিলো। বলছে n ইন্টু n+1 ইন্টু n+2 ইন্টু n+3কে কত দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 প্রাপ্ত হবে। এখন তুমি তো জানো যে 4টা লাগাতার প্রাকৃতিক সংখ্যা আছে, তো আমি কত দিয়ে ভাগ করবো, 24 দিয়ে। এবার অপশানে খুঁজো 24 কোথায় আছে, অপশান এ না, বি না, সি না, ডি। অপশান নাম্বার ডি। করতে কত সময় লাগলো, 1 সেকেন্ড। মানে তোমার এটা পড়তে যতক্ষণ সময় লাগবে, দেখবে 4টা লাগাতার প্রাকৃতিক সংখ্যা আছে, ভাগ করছে, ভাগশেষ 0 আছে, তার মানে কি 24 কোথায় আছে, অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখো এটা হচ্ছে পিএসসিতে এসেছিলো। বলছে 442 ইন্টু 443-এর সাথে কত যোগ করলে পরিণাম একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দুটো লাগাতার প্রাকৃতিক সংখ্যা সাথে বড় সংখ্যা যদি যোগ করা হয় তাহলে পরিণাম কী হবে, পূর্ণবর্গ সংখ্যা প্রাপ্ত হবে, এখনই বললাম। তো দেখো অপশান নাম্বার সি 443, 1 সেকেন্ড। 3 নম্বর প্রশ্ন দেখো, বলছে কি এক্স ইন্টু x+1-এর সাথে কত যোগ করলে পরিণাম একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সিজিএল মেন্সে কোশ্চেন এসছে, তুমি ভাবো এই পরীক্ষা দিয়ে তুমি ইনকাম ট্যাক্স হতে পারবা, সিবিআই হতে পারবা। ওই পরীক্ষাতে এই কোশ্চেনটা এসছে যে এক্স ইন্টু x+1-এর সাথে যোগ করলে কত পূর্ণবর্গ হবে। এখন তুমি জানো যে দুটো লাগাতার প্রাকৃতিক সংখ্যার গুণফলের সাথে বড় সংখ্যাটাকে যদি যোগ করা হয় তাহলে পরিণাম কী হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। নেক্সট কোশ্চেন তুমি দেখো কি বলেছে, 9x ইন্টু 9x+1-এর সাথে কত বিয়োগ করলে পরিণাম পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাও দেখো সিজিএল মেন্স। তুমি জানো দুটো লাগাতার প্রাকৃতিক সংখ্যার গুণফলের সাথে যদি ছোট সংখ্যা বিয়োগ করা হয়, ছোট সংখ্যা কি 9x, ছোট সংখ্যা বিয়োগ করা হলে পরিণাম কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপরের কোশ্চেন দেখো আরআরবি এএলপি টেকনিশিয়ান 2018-তে লাস্ট ইয়ার যেটা ড্রাইভারের পরীক্ষা হয়েছিল সেখানে এসছে। বলছে কি এক্স ইন্টু x+1 ইন্টু x+2 ইন্টু x+3 প্লাস কে একটি পূর্ণবর্গ সংখ্যা হলে কে এর মান কত। আমরা কি জানি, লাগাতার 4টা প্রাকৃতিক সংখ্যার গুণফলের সাথে যদি 1 যোগ করা হয় পরিণাম কি হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে কে এর মান কত হবে, 1। দেখো 1 কত নম্বর অপশান আছে, অপশান নাম্বার ডি। ঠিক আছে, চলো এই ছিল তোমাদের আজকের কোশ্চেন। মানে এইটুকু টপিক থেকে তোমার যা যা পরীক্ষা আছে, আশা করি তোমাদের এই মানে নেক্সট এই যতটুকু পড়ালাম সেখান থেকে কোনো আর অসুবিধা হবে না, ঠিক আছে। তো চলো দেখা হবে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।